আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 4 দিনের সফরে চীন গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:15 চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিয়ন গাইবো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তার এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় 2025 সালের দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে 27শে মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। 28শে মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়ায় এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জাতির কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের কথা বলছে। কারণ দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে। বুধবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ, কারণ তিনি নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কোনো কথা বলেননি। আর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের মতো কেউ বিকৃত করুক, সেটা কাম্য নয়। পরে বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সামগ্রীকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, ফ্যাসিবাদ বিরোধী অনেক পক্ষ এখন নতুন করে জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াতে ইসলামের প্রতিটি সদস্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতা যুদ্ধে বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল তা 54 বছরেও পূরণ হয়নি। এ সময় তিনি আরও বলেন, যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। আর প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিতে পারবে তখনই জামায়াতে ইসলামী তাতে অংশ নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল। আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। তারা যে ভাষায় কথা বলতেন, এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রেলপথে আগাম ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে যাত্রীর চাপ বেশি থাকায় ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। অপরদিকে সড়ক পথেও ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। ঈদকে কেন্দ্র করে টিকিটের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ যাত্রীদের। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যান্ত্রিক নগরীর কোলাহল থেকে ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। রেলপথে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে ও শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের 3 স্তরের টিকিট চেকিং পার হয়ে প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবকিছুই ভালো আছে। অন্যান্যবার যে ধরনের টিকিট কাউন্টারে বা ওইখানে যে ঝামেলাগুলি হয়, এবার সেগুলো আমরা পোহাতে হয়নি।
সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। একসাথে যাইতেছি, মানে খুব ভালো লাগতেছে। আর ওভারঅল ব্যবস্থাপনা অনেক সুন্দর, বাইরের কোনো মানুষজন নাই, সবাই টিকিট কেটে ঢুকতেছে। এই তো অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে, বাড়িতে যাবো, ঈদ করবো, এটাই। যাত্রী অনেক চাপ, ভিতরে দাঁড়ায় থাকার জায়গাও নেই। এদিকে আগাম ঈদযাত্রায় সড়কপথেও যাত্রী চাপ বাড়ছে। গাবতলী বাস টার্মিনালে গত কয়েকদিনের তুলনায় যাত্রী উপস্থিতি বেশি। মহাসড়কে যানজট এড়াতে কাজ করছে ট্রাফিক পুলিশ। যাত্রীদের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সবার সাথে দেখা হবে, সবাই একসাথে ঈদ করব, এটাই তো আনন্দ। খুশিতে আছি যে ঈদে বাড়ি যাব, সবাই একসাথে ঈদ করব। তবে ছুটির দিন হওয়ায় তুলনামূলক ভিড় কম বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আর টিকিটের বাড়তি দাম রাখার অভিযোগ যাত্রীদের। কালকে টুকটাক ছিল, এখন আজকে চাপ নাই, আশা করি যে কালকে সকাল থেকে চাপ হইতে পারে। এবার যেহেতু লং ছুটির কারণে যাত্রী একটু ধীরে ধীরে আসা করছে। ভাড়া হচ্ছে আপনার নরমালের তুলনামূলক একটু বেশি। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়াই থাকার পরে টিকিট পাইছি, কিন্তু 600 টাকা ভাড়া, 400 টাকার জায়গায়। তারা বললো যে এখন আর নাকি আসার সময় খালি গাড়ি আসতে হয়, তো সেই জন্য আর কি সেটা এখান থেকে মেকআপ করতেছে। আগামী 2-1 দিনের মধ্যেই ভিড় বাড়বে বলে প্রত্যাশা বাস মালিকদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। এই মুহূর্তে তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। ইফতেখার, ট্রেনের ঈদ যাত্রার কি খবর আছে আপনার কাছে? সবগুলো ট্রেনই কি শিডিউল মেনে ছেড়ে গেছে? ধন্যবাদ। আমি সকাল থেকে যেটি লক্ষ্য করছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো ঈদ যাত্রী যারা রয়েছেন তারা মোটামুটি আসতে শুরু করেছেন এবং অনেক আগে থেকেই আসছেন। এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে ট্রেনের যে সময়সীমা বা শিডিউল যেটি থাকে সেটি মোটামুটি এখন পর্যন্ত মেনেই চলা হচ্ছে। আজকে সকাল 7:30 তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল এবং সেটি কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে যাবে, কয়েক মিনিট হয়তো দেরিতে। এবং এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই মহানগর প্রভাতী চট্টগ্রাম যে ট্রেন, সেই ট্রেনটি ছাড়বে 7:45 এবং খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন 8:30 ছাড়বে এবং মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন যেটি রয়েছে সেটি 8:15 ছাড়বে এবং লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি 8:30 ছাড়বে। এবং চট্টগ্রামগামী যে কর্ণফুলী কমিউটার ট্রেন রয়েছে সেটি ছাড়বে আজকে 8:45 এবং 24 মার্চ থেকেই মূলত ঈদ যাত্রা শুরু হয়েছে এবং ঈদের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে 24 মার্চের কিছুটা আগে থেকে। এবং সেই ঈদ উপলক্ষে বা সারা দেশে নিয়মিত যে ট্রেন চলাচল করে 120টি ট্রেন, সেই 120টি ট্রেন চলবে এবং এর সাথে ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন চলবে আরও 5 জোড়া, অর্থাৎ 10টি ট্রেন চলবে। এবং শিডিউল বিপর্যয় রোধে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে 9টি ট্রেনের যাত্রা বিরতি বন্ধ করা হয়েছে মূলত। এবং ঈদে 5টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে, যেগুলো অর্থাৎ 5 জোড়া যে ট্রেন চালু করা হয়েছে সেগুলো মূলত চট্টগ্রাম চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, ভৈরববাজার কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এবং ঈদ যাত্রা 27 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ করা হয়েছে এবং 25 মার্চ থেকে মোটামুটি 30 মার্চ পর্যন্ত আগামী 4 থেকে 9 এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে, যেগুলো মূলত ফিরতি টিকিট হিসেবে আমরা জানি। এবং যাত্রীদের যে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টিও ঈদ যাত্রা যাতে নির্বিঘ্নে করতে পারে যাত্রীরা, সে ব্যবস্থা রাখা হয়েছে রেলওয়ের কর্তৃপক্ষ থেকে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। জানছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর। এবার ঈদে নতুন টাকা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক, তাই ফুটপাতে নতুন টাকা বিক্রি হচ্ছে চড়া মূল্যে। 10 ও 20 টাকার এক বান্ডেল কিনতে বাড়তি গুনতে হচ্ছে 500 টাকা পর্যন্ত। যদিও বিশেষজ্ঞরা বলছেন ফুটপাতের এমন টাকা বিক্রি বৈধ নয়। কেন্দ্রীয় ব্যাংক বলছে মে মাসেই মিলবে জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নতুন নোট। নতুন টাকার হালচাল নিয়ে মেজবা হাসানের রিপোর্ট।
বিদেশ থেকে বাড়ি ফিরে পরিবার সদস্যদের নিয়ে নতুন নোটের খোঁজে এই রেমিটেন্স যোদ্ধা। ব্যাংক ঘুরে রেমিটেন্সের টাকা উঠাতে গিয়ে নতুন নোট না পেয়ে বাধ্য হয়ে এই ফুটপাত থেকে চড়া মূল্যে কিনতে হয়েছে তাকে। টাকা উঠাই নিয়ে আসা বাইরে থেকে আমি 2টা বান্ডিল 800 টাকায় কিনে নিলাম, আর 20 টাকার টাকা নিতে চাইছিলাম, 20 টাকার টাকা একটাই বলে 700 টাকা। কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা বাজারে না ছাড়লেও রাজধানীর গুলিস্তান, মতিঝিলের মতো জায়গায় বিক্রি হচ্ছে নতুন নোট। সেখানে 10 টাকার একটি নতুন নোট পেতে খরচ হচ্ছে 15 টাকা, আর প্রতিটি 20 টাকার নোটের জন্য 5 টাকা করে বাড়তি গুনতে হচ্ছে। 750 টাকা অনেক, গতবার তো আরো কম ছিল, গতবার ছিল 200 টাকার মতো ছিল। একই দামে কিনা না, আমরা তো বেশি দিয়ে কিনে আনছি। আমরা এগুলো ঢাকার বাইরে থেকে লোক এসে বিক্রি করে যায়। ব্যাংকের লোকজন? আমরা তো আর বেশিরভাগ চিনি এখানে থাকি, এখানকার লোকজন। বাজারে যে সব চড়া মূল্যে নতুন টাকা বিক্রি হচ্ছে, এটি 2022 সাল 23 সাল অর্থাৎ 2 বছর আগের। কিছু কিছু টাকা নতুন বছরের টাকাও। তবে এসব টাকা ব্যাংক থেকে কিভাবে এই ফুটপাতে বিক্রি হচ্ছে? ব্যাংক কর্মকর্তারা বলছেন, লেনদেনের ফাঁক ফোকরে আগের ছাপানো নতুন নোট বাইরে যাওয়ার সুযোগ রয়েছে, যদিও আইনগতভাবে এটি অপরাধ। না, সুযোগ নেই, কারণ কি আমরা পুরাতন টাকাই আমাদের অ্যাভেলেবল আছে। গভর্নমেন্ট বলছে আগের ইস্যুকৃত টাকাগুলিকে দিতে বলছে, কিন্তু নতুন ঈদ উপলক্ষে যে নতুন টাকার আমাদের একটা প্র্যাকটিস আছে যে দেওয়ার, এটা আপাতত আমরা ওইটা বন্ধ রাখছি। লাইসেন্স প্রাপ্ত না হলে তো অবৈধই হবে। এদের 2টা সোর্স, একটা বাংলাদেশ ব্যাংকের লোকেরা বের করে দেয়, আরেকটা আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো যে ক্যাশ ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা সকালবেলা বের করে দেয় কিছু টাকা। ছেঁড়া ফাটা নোট এক্সচেঞ্জ করার জন্য এদেরকে লাইসেন্স দিতে পারে। লাইসেন্স দিলে হবে কি, বাংলা ব্যাংকের একটা কন্ট্রোল থাকবে। আর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, মাস 2 মধ্যে আসবে নতুন নোট, তখন সমস্যার সমাধান হবে। আমাদের কোনো স্টাফের সহযোগিতায় যদি সত্যি সত্যি এই নোট বাইরে যেয়ে থাকে, সেটা অবশ্যই দুঃখজনক। মে মাসের মধ্যে বা শেষের মধ্যে আশা করছি এই নতুন ডিজাইনের বিভিন্ন ডিনোমিনেশনের নোট পর্যায়ক্রমে বাজারে আসবে। জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন নকশার নোটে গ্রাহকদের জন্য চমক থাকবে বলে জানান তিনি। সব কিছু যদি আগে উন্মুক্ত হয়ে যায়, তবে সেই মজাটা থাকে না। এই কারণে মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জয়পুরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনে 4 শহীদ পরিবার সহ আহত 86 জনের মাঝে 25,70,000 টাকার অনুদান চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা ও পরিষদের উদ্যোগে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুদান চেক বিতরণ ছাড়াও আহত 77 জনকে বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্ড প্রদান করা হয়। এদিকে ঈদের শেষ মুহূর্তেও টাঙ্গাইলের তাঁতপল্লীগুলোতে চলছে জমজমাট কেনাবেচা। প্রিয়জনদের জন্য পছন্দের শাড়ি কিনতে ক্রেতারা ভিড় করছেন তাঁতপল্লীতে। প্রতি বছরের মতো শাড়িতেও এসেছে বৈচিত্র্য। এছাড়া শাড়ির দামও নাগালের মধ্যে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্টে। রমজানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি শাড়ি ব্যবসায়ীদের ভিড় বাড়তে থাকে টাঙ্গাইলের এসব তাঁতপল্লীতে। আর মাঝামাঝি সময়ে এসে টাঙ্গাইল ও এর আশেপাশের এলাকা থেকে ক্রেতারা আসতে শুরু করে নিজের এবং পরিবারের জন্য পছন্দের শাড়ি কিনতে। এরই ধারাবাহিকতায় রমজানের শেষ মুহূর্তেও ক্রেতাদের পদচারণায় মুখর তাঁতপল্লীগুলো। আমরা ভাবছিলাম যে এটা একটা এফেক্ট হবে, যেহেতু পরিবর্তিত একটা পরিস্থিতি, কিন্তু যে পরিস্থিতি হোক, মানুষ তার ঈদকে ঠিকঠাক মতে ঠিকঠাকভাবে পালন করবে, এটা আমাদের বিশ্বাস ছিল এবং আমার বিশ্বাস ছিল সেটা হয়েছে। নানা ধরনের আর ডিজাইনের শাড়ি বিক্রি হচ্ছে, আর দাম অনেকটা নাগালের মধ্যে থাকায় ক্রেতারাও দারুণ খুশি। আমরা আর কি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, ওনারা এখান থেকে আমাদের কাছে প্রাইস রেঞ্জটা ওভাবেই রাখেন। উন্নত মানের একটু কালেকশন দেখে আর কি এখান থেকে নেই। বাজেটের মধ্যে যতটুকু দরকার মাশাআল্লাহ একটু ভালো মানের পাই, এজন্য পাত্রাইলে আসি। আমি লালমিয়ার থেকে আসছি এখানে শাড়ি কেনার জন্য। আসলে এখানকার শাড়ির মানটা খুবই ভালো। ঈদকে ঘিরে টাঙ্গাইলের তাঁতপল্লীর শাড়ি বেশ ভালোই বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। এসি তো দূরের কথা, একটা ফ্যানও নেই মসজিদে। তা সত্ত্বেও অসাধারণ স্থাপত্য ও নকশার কারণে প্রাকৃতিকভাবেই মসজিদের ভেতরটাই থাকে হিমশীতল পরিবেশ।
অসাধারণ আবহে সেখানে পরম প্রশান্তি নিয়ে মহান আল্লাহর ইবাদত মশগুলে থাকেন মুসল্লিরা। জেবুন্নেসা মসজিদ প্রথমবারের মতো বাংলাদেশি কোনো স্থাপনা হিসেবে বিশ্বের নান্দনিক 100 স্থাপনার মধ্যে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে উঠে এসেছে এই মসজিদটি। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ৬,০০০ তৈরি পোশাক শ্রমিকের নামাজের জন্য প্রয়াত মায়ের নামে সাভারের আশুলিয়ার জামগড়ায় কারখানা প্রাঙ্গণে জেবুন্নেসা মসজিদটি নির্মাণ করেছেন শিল্প গ্রুপ আইডিএসের ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস শাকুর। গোলাপি রঙের বহিরাবরণ এবং আধুনিক শৈলীর এই মসজিদটি হয়ে উঠেছে প্রশান্তিময় এক স্থাপনা। নামাজ পড়তে আসলে বাহিরের যে একটা আবহাওয়া, বাতাস, অনেক সুন্দর বাতাস, কোনো ফ্যান লাগে না। এত সুন্দর মসজিদ আর কোথায় এই এলাকায় নাই। এক জমাতে আমরা প্রায় 500-র মতো লোক জামায়াতে নামাজ আদায় করতে পারি। চারো সাইডে খোলামেলা আছে, বাতাস ঢুকে, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে অনেক শান্তি পাই। মসজিদটির একপাশে ছাতিম গাছ, অন্য পাশে বাঁশঝাড় সহ রয়েছে নানান প্রজাতির গাছ। গাছের শীতল ছায়া নিমিষে যেমন মুছে দেয় ক্লান্তি, তেমনি নান্দনিক নকশার কারণে এসি এবং ফ্যান ছাড়াই মসজিদের ভেতরে থাকে হিমশীতল প্রশান্তির আমেজ। নান্দনিক এই মসজিদের নকশা করে প্রশংসায় ভাসছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি সাইকা ইকবাল মেঘনা। পোশাক শ্রমিকদের জন্য প্রশান্তির আশ্রয় শিরোনামে তার এই স্থাপত্য শৈলী উঠে এসেছে টাইম ম্যাগাজিনে। পিলার ছাড়া মসজিদ, একটা গম্বুজ, আর এই যুগে এসেও আমাদের মসজিদে কোনো ফ্যান এবং এসি লাগানো হয় নাই, লাগে না। চতুর্ভুজাকৃতির মসজিদটিতে নেই কোনো চিরাচরিত স্তম্ভ। মাঝখানে গোল গম্বুজটি মসজিদের মূল ভিত। মসজিদের কংক্রিটের দেয়ালে ছোট ছোট আয়তকার শূন্যস্থান রাখায় প্রাকৃতিকভাবেই চলাচল করে আলো বাতাস। মসজিদে রয়েছে ঐতিহ্যবাহী টেরাকোটা ও মাটির স্থাপত্যের ছোঁয়া, যেখানে রয়েছে নারী এবং পুরুষদের আলাদা নামাজ পড়ার সুবন্দোবস্ত। সব মিলিয়ে প্রশান্তিময় স্থাপনাটি হয়ে উঠেছে নান্দনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।